আমরা আজকে দেখব হিসাব বিজ্ঞানে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়। বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিটা দেখব আমরা জানি হিসাবের শ্রেণী 5 ভাগে বিভক্ত, অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এর মধ্যে প্রথম শ্রেণী যেটা, এটা হলো সম্পদ। তো আমরা দেখতেছি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে এটা ডেবিট হয় এবং হ্রাস পেলে ক্রেডিট হয়। কীরকম? যেমন আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় করা হলে হ্রাস পায়। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। এরপর দায়। সম্পদের মতো লেনদেনের ফলে দায় বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। যদি দায় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে এবং দায় হ্রাস পেলে ডেবিট হবে। যেমন ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পায়, আবার ঋণের কিস্তি পরিশোধ করলে দায় হ্রাস পায়। সম্পদের সাথে দায়ের সম্পর্ক বিপরীত, তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। আর সম্পদের ক্ষেত্রে ছিল সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। এরপর মালিকানা সত্ত্ব। ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনে, ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার মালিক ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়, কারণ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসা প্রতিষ্ঠান আলাদা সত্তা। ফলে দায়ের মতো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আচ্ছা, তাহলে দেখলাম মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। আয়। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের ওই অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। সুতরাং আমরা বলতে পারি রেভিনিউ বা আয় মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়। তাই রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আমরা কিন্তু অলরেডি 4টি ক্যাটাগরি দেখলাম: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়। এরপর হচ্ছে ব্যয়। ব্যয় রেভিনিউ বা আয়ের বিপরীত। রেভিনিউ বা আয় যেহেতু মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, তাই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটবে। ব্যবসায়ের ব্যয় মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে আমরা দেখলাম সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এই 5টা শ্রেণীর মধ্যে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট, এবং দায়, মালিকানা সত্ত্ব, আয় এটা বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। তো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা বুঝতে পারি। জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন এনে ব্যবসা শুরু করলেন। এখানে 50,000 টাকা যে মূলধন আনা হলো, সম্পদ বৃদ্ধি পেয়েছে নগদ টাকা 50,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। আর মূলধন যেহেতু আনা হয়েছে মালিকানা সত্ত্ব হিসেবে, সেখানে মূলধন ক্রেডিট হবে। এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে ক্রেডিট হবে। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। তাহলে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, এটা আমরা ডেবিট লিখব। আর আসবাবপত্র ক্রয় করার জন্য 5,000 টাকা নগদ চলে গেছে, এই নগদ টাকাটা আমরা ক্রেডিট করব। অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, আসবাবপত্র ডেবিট, আবার সম্পদ হ্রাস পেয়েছে নগদ টাকা, নগদান হিসাব ক্রেডিট। কর্মচারীদের বেতন প্রদান 6,000 টাকা। বেতন একটি খরচ, আমরা দেখেছিলাম। যদি ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে বেতন ডেবিট হবে এবং নগদ টাকা কমে গেছে অর্থাৎ সম্পদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় 20,000 টাকা। এখানে পণ্য ক্রয় করা হয়েছে মানে ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট, এবং ব্যয় হ্রাস পেলে যদি বাকিতে কেনা হয় তাহলে দায় বাড়বে, আর যদি নগদে কেনা হয় তাহলে সম্পদ কমবে। ক্রয় করার কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ক্রয় হিসাব ডেবিট, আর সম্পদ হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। এখানে ব্যাংকে যে জমা সেটা সম্পদ বৃদ্ধি পেল ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আবার একই সাথে নগদ টাকা কমে গেল 25,000 টাকা, অর্থাৎ সম্পদ কমে গেলে ক্রেডিট 25,000।
পণ্য বিক্রয় করা হলো 18,000 টাকা, বিক্রয় করা হলো মানে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর বিক্রয় করার কারণে নগদ টাকা বেড়ে গেল, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা, বিজ্ঞাপন একটা খরচ, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, বিজ্ঞাপন খরচ ডেবিট, আর ব্যাংকে থেকে টাকা চলে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট, এটা সম্পদ কমে যাওয়ার কারণে, সম্পদ হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট হবে। কমিশন পাওয়া গেল 3,000 টাকা, এটা আয় হয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর 3,000 টাকা পাওয়া গেল তাহলে এখানে নগদান হিসাব ডেবিট হবে, আর যদি কোনো পণ্যের উপর পাওয়া যায় সেটা আলাদা হিসাব। আচ্ছা যাই হোক, কমিশন পাওয়া গেছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, এবং কমিশন আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট। ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল 1,200 টাকা, ব্যাংকের নিকট থেকে সুদ পেলাম মানে ব্যাংকে আমার টাকা বৃদ্ধি পেলো, সম্পদ বৃদ্ধি পেলো ডেবিট, এবং ব্যাংকের সুদ আয় এটা আমাদের আয় বৃদ্ধি পেলো, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। অর্থাৎ আমাদের ক্যাটাগরিগুলো জানা থাকলে এবং সূত্র জানা থাকলে সহজেই এটা করা সম্ভব। ধারে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা, বিক্রয় একটা আয় বেড়ে যাওয়ার কারণে ক্রেডিট হবে, আর বিক্রয় করার কারণে আমার দেনাদার বৃদ্ধি পাবে, কারণ আমার এইটা ভবিষ্যতে সম্পদ হিসাবে এই টাকাটা আমরা পাবো। তো দেনাদার হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য, আর বিক্রয় আয় হিসাব ক্রেডিট হবে, আয় বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 6,000 টাকা, এখানে ভাড়া খরচ, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর চেক প্রদান করা হলো ব্যাংকে থেকে টাকা কমে যাবে, সম্পদ কমে যাওয়ার কারণে ব্যাংক ক্রেডিট। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংকে থেকে টাকা চলে গেছে সম্পদ, ব্যাংক ক্রেডিট হবে, আবার ওই ব্যাংকে থেকে টাকা উত্তোলন করে ব্যবসা আনা হয়েছে নগদ টাকা, এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে নগদান হিসাব ডেবিট, আর ব্যাংকে থেকে টাকা চলে যাওয়ার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। সম্পদ একবার বৃদ্ধি পেয়েছে, একবার হ্রাস পেয়েছে। আমরা আবার সূত্রটা দেখে নেই। আমাদের 5টা ক্যাটাগরির হিসাব আছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এর মধ্যে প্রথম এবং শেষে কী ছিল? সম্পদ, আর সবার শেষে হলো, প্রথমে ছিল সম্পদ আর সবার শেষে ব্যয়। এটার ক্ষেত্রে সোজা নিয়ম, এই দুইটা যদি বৃদ্ধি পায় সম্পদ এবং ব্যয় তাহলে ডেবিট, এবং হ্রাস পেলে ক্রেডিট। মাঝখানে ছিল দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই তিনটার ক্ষেত্রে উল্টো হবে, মাঝখানের তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এইভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করে একটা হিসাবের প্রাথমিক বিশ্লেষণ করা হয়, তারপর থেকে লেজার এবং ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে পরে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়।